নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত এবং আরো একবার কিছু ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ নিয়ে আমরা আলোচনা করব আমাদের এই অনুষ্ঠানে। অবশ্যই আপনাদের কথা শোনা হবে, যার যে সমস্যা সেই সমস্যা নিয়ে একেবারে ফোন করতে পারেন, কথা বলতে পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের সাথে, কারণ এই সুযোগ কিন্তু বারবার আসে না। তবু এই সুযোগ বারবারই আপনাদের সামনে আসে, যেহেতু প্রায় প্রত্যেকটা দিনই আপনারা মিডিয়ায় কিন্তু এই অনুষ্ঠান পেয়ে থাকেন। সেখানে ডাক্তারবাবুদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ থাকে, আপনাদের সমস্যা জানানোর সুযোগ থাকে, সমস্যার কারণ কি বোঝার সুযোগ থাকে, সুযোগ অনেক থাকে, কিভাবে চেম্বারে আসবো জানারও সুযোগ থাকে। তবে ট্রিটমেন্টটা কিন্তু স্টার্ট হবে সেই চেম্বারে গিয়ে। তাই এখান থেকে একটা প্রাথমিক ধারণা আপনি নিশ্চয়ই পেতে পারেন, যেটা আপনার অনেকটা ভালো করতে আপনাকে সহযোগিতা করবে, কিন্তু সম্পূর্ণভাবে সমস্যা থেকে নির্মূল হওয়ার জন্য কিন্তু আপনাদের চেম্বারে পৌঁছতেই হবে। আর আপনারা জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চেম্বার মানে কিন্তু সর্বত্র রয়েছে। কলকাতা বলুন, হাওড়া বলুন, প্রত্যেকটি জেলায় জেলায় কিন্তু রয়েছে। সংখ্যা বাড়ছে চেম্বারের। তার পাশাপাশি রাজ্যের বাইরে, দেশের বাইরেও কিন্তু বিভিন্ন চেম্বার এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার শুধুমাত্র আপনাদের অনুরোধে কিন্তু নিয়ে আসছে। তাই একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসক, অত্যাধুনিক মেডিসিন, পঞ্চকর্মার ডিপার্টমেন্ট, সবকিছুর মধ্যে দিয়ে আপনি ভালো থাকবেন চটজলদি, সেই প্রতিশ্রুতি অবশ্যই আমাদের। এবং আজও আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব, এমন কিছু সমস্যা যে সমস্যায় আপনারা ব্যতিব্যস্ত, সমস্যার সমাধান তো কোথাও পাচ্ছেন না। পাবেন অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। এবং এই সংস্থার সিএমএ ডক্টর এস ঘোষাল আজকে উপস্থিত রয়েছেন। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং ডাক্তারবাবু, আমরা প্রত্যেকদিন কোনো না কোনো জটিল সমস্যা নিয়ে আলোচনা করি। আজ মূলত যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা আমাদের স্কিনের প্রবলেম। স্কিনের হাজারো সমস্যার মধ্যে সব থেকে ভয়ঙ্কর সমস্যা সেটা হচ্ছে সোরাইসিসের সমস্যা। কি এই রোগটি একটু বিস্তারিতভাবে জানবো। সোরিয়াসিস হচ্ছে এমন একটি রোগ, কারণ স্কিনের বিভিন্ন রোগ আমরা দেখিয়ে আছে আমাদের, যেমন ভিটিলিগো রয়েছে, এক্সিমা রয়েছে। আজকে আমি ভাবলাম সোরিয়াসিস নিয়ে আলোচনা করব। তার একটাই কারণ, এই রোগটা আমাদের সারা শরীরে গোল গোল হয়ে থাকে, মানে লাল রঙের দাগা দাগা হয়ে থাকে, দেখতে প্রচন্ড খারাপ লাগে, আঁশ ওঠে এখান থেকে, এবং মাঝে মাঝে সেই জায়গা থেকে পিন পয়েন্ট ব্লিডিংও হয়, মানে রক্ত বেরিয়ে আসে, আর প্রচন্ড চুলকায়। এটা আমাদের মাথায় হতে পারে, তাকে স্ক্যাল্প সোরিয়াসিস বলে, মানে যেটা মাথার খুলি। এবং এটা প্লেক সোরিয়াসিস রয়েছে, শুধুমাত্র হাতের কনুইতে হতে পারে বা হাঁটুতে হতে পারে। প্ল্যান্টার সোরিয়াসিস আছে এক ধরনের, যেটা কিনা হাতের তালু এবং পায়ের তালুতে হতে পারে। এবং একটা ধরনের সোরিয়াসিস যেখানে সারা বডিতে আছে, মানে মাথা থেকে শুরু করে পা অবধি। কিন্তু এই সোরিয়াসিস রোগটা কেন হচ্ছে, এটা সায়েন্সে বলছে এটা হচ্ছে এক ধরনের আননোন, এর কজ কোনো জানা নেই। কি থেকে এই রোগটা হচ্ছে এটা কোনো জানা নেই, কিন্তু এটাকে বলা হয় আমাদের অটো ইমিউন ডিজিজ বা সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার। একটাই কারণ আবিষ্কার করতে পেরেছে এখনো পর্যন্ত, সেটা হচ্ছে এটাকে, এর কারণ হচ্ছে, মেন কারণ হচ্ছে এটা হচ্ছে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার। মানে কি, যারা অতিরিক্ত দুশ্চিন্তায় ভোগেন, অতিরিক্ত চিন্তা ভাবনা করেন, তাদের ক্ষেত্রে এই রোগটা হতে পারে। এরকম না কি যারা চিন্তা ভাবনা করেন সবার ক্ষেত্রেই হবে, কিন্তু যারা এই ধরনের অত্যধিক চিন্তা ভাবনা করেন তাদের ক্ষেত্রে এই রোগটা হওয়ার প্রবণতা বেশি। এবং রোগটার সব থেকে বড় কারণ হলো, রোগটার মানে কষ্টদায়ক জায়গাটা কি হলো, কি এটা দেখতে প্রচন্ড খারাপ লাগে। একজন মানুষ যদি কখনো অফিসে যান বা কোনো ডিউটিতে যান, সে সব সময় হেজিটেট ফিল করে, কি আমার এই জিনিসটা দেখে লোকে কি মনে করছে। সব সময় ফুলাতা জামা পরে থাকবে, যাদের ক্ষেত্রে হাতেতে রয়েছে, হাতের বাইরের অংশে, তাদেরকে মানুষ দেখতে পায়, দেখে ঘৃণা লাগে, তাদেরকে ভাবে কি ছুঁয়ে দিলে যদি এই ধরনের রোগটা হয়ে যায়, তো তাদেরকে অ্যাভয়েড করে চলে। আর এই যখনই অ্যাভয়েড করতে চালু করবে, তখনই কিন্তু ওই ধরনের পেশেন্টদের মনোবলটা ভাঙবে, এবং সেখান থেকে এই রোগটা কিন্তু আরো বাড়তে পারে। মডার্ন সায়েন্সের কি ট্রিটমেন্ট রয়েছে সোরিয়াসিসের? মডার্ন সায়েন্সে মেনলি যে ট্রিটমেন্ট, কিছু ট্রপিক্যাল ইউজের জন্য স্টেরয়েড অয়েন্টমেন্ট দেওয়া হয়, কিছু ওষুধ দেওয়া হয়, যেটা খেলে কিনা কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য পেশেন্টটি ভালো থাকে। কিন্তু তারপরে যখনই সেই পেশেন্টটি দেখা যাচ্ছে এই ধরনের সোরিয়াসিস যাদের রয়েছে, যখনই সেই পেশেন্টটি এই ওষুধগুলো বন্ধ করছে বা মলম বন্ধ করছে, দেখা যাচ্ছে আবার 2-3 মাস পর আগের জায়গায় ফিরে আসছে।
কিন্তু আয়ুর্বেদের কেন ভালো ট্রিটমেন্ট রয়েছে বা আয়ুর্বেদের সোরিয়াসিসকে কেন সম্পূর্ণ সুস্থভাবে সুস্থ করে তোলা যায় তার একটাই কারণ। আয়ুর্বেদে আমি বলি যে কোনো রোগ, হাঁটু ব্যথা হতে পারে, কোমর ব্যথা হতে পারে, বা রিমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, বা সোরিয়াসিস আজকে যেটা আলোচনা করছি এটা হতে পারে, আমরা এই রোগগুলোকে গোড়া থেকে ঠিক করি, একদম মূল থেকে এর কারণটাকে আমরা খুঁজে বের করার চেষ্টা করি। কারণ আয়ুর্বেদের মধ্যে 3 ধরনের দোষ বলা রয়েছে, শারীরিক দোষ, সেটা হচ্ছে বায়ু, পিত্ত এবং কফ। আর 2 ধরনের মানসিক দোষ রয়েছে, একটা হচ্ছে রজ, একটা হচ্ছে তম। এবার আমরা যখন ট্রিটমেন্টটা স্টার্ট করি দেখা যায় সোরিয়াসিস যে রোগটা, আয়ুর্বেদ মতে 2টো জিনিস খারাপ থাকলে এটা হতে পারে। একটা হচ্ছে কফ দোষটা ভিসিয়েটেড হলে হতে পারে, আর রক্তটা যখন ভিসিয়েটেড হয় মানে আমাদের রক্তটা যখন দূষিত হয় তখন এই রোগটা হতে পারে। এটা আয়ুর্বেদ মতে বলেছে। আর আয়ুর্বেদ মতেই কিন্তু আমাদের ব্লাডটা পিউরিফাই আমরা করতে পারি। কারণ আমি বলে থাকি বা এনবিপির চিকিৎসকরা বলে থাকেন বা আয়ুর্বেদ বলে কি যে কোনো ধরনের স্কিন ডিজিজ সেটা কিন্তু আমাদের রক্তটাকে ভিসিয়েটেড করে, রক্তটাকে দূষিত করে। সেই জন্য স্কিন ডিজিজ যখনই আমরা ট্রিটমেন্ট করতে যাই আয়ুর্বেদে একটা ব্লাড পিউরিফায়ার অবশ্যই রাখি, সেটা ক্ষুদিরা হোক, মঞ্জিষ্টা হোক, সেটা ট্যাবলেট ফর্মে হোক, সিরাপ ফর্মে হোক। আর কি পঞ্চকর্মের মধ্যেও ব্লাড পিউরিফিকেশনের জায়গা আছে, সেটাকে আমরা জলৌকা আচরণ বলি, মানে এক ধরনের জোকের মাধ্যমে ট্রিটমেন্ট হয়, এটাকে রক্তমোক্ষণ বলা হয়। রক্তমোক্ষণ অনেকগুলো পদ্ধতিতে হয়, একটা জলৌকার মাধ্যমে হয়, আলাবুর মাধ্যমে মানে লাউয়ের মাধ্যমে হয়, তো সূচিকার মাধ্যমে হয় মানে ছুঁচের মাধ্যমে হয়। তো আমরা যখন সোরিয়াসিস রোগটাকে ট্রিটমেন্ট করছি তো তখন আমরা কি করছি, আমরা কফ দোষটা ট্রিটমেন্ট করছি, যার জন্য পঞ্চকর্মে বমন থেরাপি রয়েছে এবং তার জন্য কিছু মেডিসিন রয়েছে, হার্বাল মেডিসিন হোক, মেটালিক মেডিসিন হোক, সেটাকে আমরা ঠিক করছি এবং তার সাথে সাথে ব্লাডটাকে পিউরিফাই করছি। তার ফলে কি হচ্ছে, দেখা যাচ্ছে রোগটা আস্তে আস্তে কমছে। কমছে মানে কি, আর ওষুধ বন্ধ করে দিলে এটা বাড়বে না, কারণ আমরা আসল জায়গাটায় ট্রিটমেন্ট করছি। আর পেশেন্টকে আমরা সবসময় মনোবল যোগাই কি আপনারা দুশ্চিন্তা করবেন না, এটা একজনের থেকে একজনের ছড়ায় না। হয়তো দেখতে খারাপ লাগছে, আপনি মেডিসিনটা খান, আপনি থেরাপিটা নিন, নিলে দেখবেন সুস্থ হবেন এবং দুশ্চিন্তায় ভুগবেন না কি এটা কেন হলো, ওটা কেন হলো, আমাকে দেখে কি লোকে খারাপ ভাবছে, এইগুলো করবেন না। এইগুলো করলে কিন্তু জিনিসটা বাড়বে। তো এই জন্যই আয়ুর্বেদের মধ্যে এই ধরনের সোরিয়াসিস রোগকে সুস্থ করে তোলা সম্পূর্ণভাবে একদম গোড়া থেকে, মানে একবার আমরা ট্রিটমেন্ট যদি বন্ধ করি সোরিয়াসিসের, মানে কারোর ক্ষেত্রে 4 মাস করি, কারোর ক্ষেত্রে 6 মাস করি, যখন আমরা একবার বন্ধ করে দিই সেই ওষুধটা বন্ধ করার পর থেকে কিন্তু রোগটা আর সেই মানুষটার ক্ষেত্রে আর কখনোই ফিরে আসে না। একদম। শুনে হয়তো একটু অবাক হচ্ছেন যে 4 মাস 6 মাস পর রোগীর ট্রিটমেন্ট স্টপ, শেষ হয়ে যায়। একদম অবাক হওয়ার কোনো বিষয় নাই। শুধুমাত্র সোরিয়াসিস নয়, যে কোনো ক্রিটিক্যাল সমস্যার জন্য মাত্র কয়েকটা মাস কিন্তু আপনাকে সময় চাওয়া হয় আপনার থেকে, এবং আপনাকেও সেই সময়টা দিতে হবে এবং আপনি সেই সময়ের মধ্যে ভালো হবেন। আপনি এই প্রশ্ন করতেই পারেন যে আমি তো যথেষ্ট সিরিয়াস যে কোনো সমস্যা নিয়ে, তাই আমি ছুটে গিয়েছিলাম অন্য কোনো চিকিৎসক, অন্য কোনো সংস্থার কাছে, কিন্তু কোথায় দীর্ঘদিন মেডিসিন খাওয়ার পরও আমার সমস্যার সমাধান হচ্ছে না, হিতে বিপরীত কিছু সমস্যা তৈরি হচ্ছে বা সমস্যা আরো জাকিয়ে বসছে। সেখানে আমাদের কিচ্ছু বলার নেই, আমরা শুধু কথা সেখানেই বলতে পারি যেখানে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা রয়েছে, চিকিৎসা পদ্ধতি রয়েছে, অত্যাধুনিক মেডিসিন রয়েছে, আর সবটাই রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। সত্যি অন্যরকম ভাবে আপনাদের জন্য চিন্তা ভাবনা করছে কিন্তু এনবিপি চিকিৎসকেরা, যেখানে একেবারে অল্প দিনে, অল্প সময়ে, অল্প মেডিসিন, অল্প খরচে আপনি নিজেকে বা নিজের প্রিয়জনকে ভালো করতে পারেন। আর সেটা মুখে মুখে কথা নয়, সেটা একেবারে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট। আপনি যেখান থেকে ইচ্ছা রিপোর্ট করুন, সেখানে প্রমাণ হবে যে আপনি কি অবস্থায় এসেছিলেন, বর্তমানে আপনার কিরকম অবস্থা রয়েছে। সোরিয়াসিস নিয়ে আমরা কথা বলছি, তবে আপনারা যে কোনো ধরনের আপনাদের ক্রিটিক্যাল সমস্যা নিয়ে কিন্তু ফোন করতে পারেন। তার পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ যে এনবিপির হেল্পলাইন নাম্বার নোট করে রাখা 9830235527 বা 37, এই দুটি ফোন নাম্বার নোট করে রাখুন। যে কোনো ধরনের ক্রিটিক্যাল সমস্যা বা ক্রনিক ডিজিজ বা এমন কোনো সমস্যা যার জন্য আপনাকে অপারেশনের পরামর্শ দেওয়া হয়েছে, সবকিছুর জন্য কিন্তু অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা আপনাদের সাথে, আপনাদের পাশে কিন্তু রয়েছে। ডাক্তারবাবু কথা প্রসঙ্গে একটাই কথা বললেন যে যার হয় সোরিয়াসিস তাকে দেখে আমরা একটু ভুরু কোচকাই, নাক কোচকাই, আমরা একটু দূরে সরে যেতে চাই, তার মানে কি রোগটা ছোঁয়াচে? তার মানে যে রোগটির হয়েছে তার সংস্পর্শে এলে কি আমাদেরও হয়ে যেতে পারে সমস্যাটা? একদমই নয়, সোরিয়াসিস রোগটা একদমই ছোঁয়াচে নয়, কিন্তু সোরিয়াসিস রোগ থেকে যদি কোনো সেকেন্ডারি ইনফেকশন হয়, যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন আসতে পারে, যাদের ক্ষেত্রে বহুদিন ধরে সোরিয়াসিস রোগটা রয়েছে তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সেকেন্ডারি একটা ইনফেকশন হচ্ছে, সেটা ফাঙ্গাল ইনফেকশন হতে
হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, তখন ছড়াতে পারে। কিন্তু সোরিয়াসিস রোগের সাথে যদি কোনো সেকেন্ডারি ইনফেকশন না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই রোগটা কখনোই ছড়ায় না। আর একটা কথা আমি বলি, সোরিয়াসিস রোগের ক্ষেত্রে যেহেতু আলোচনা করছি, আমি দেখেছি বহু পেশেন্ট এরকম রয়েছেন সোরিয়াসিস যারা ভুগছেন, তারা বহু জায়গায় যান, বহু দিন ধরে ট্রিটমেন্ট করেন, কিন্তু তাদের আলটিমেট যে কোনো রোগের ক্ষেত্রে আমি বলছি, যে কোনো রোগের ক্ষেত্রে তারা সময়টা অনেকটা নষ্ট করে। সোরিয়াসিস এমন একটি রোগ, যদি আমরা টাইমটা আরো নষ্ট করি, 5 বছর 10 বছর 20 বছর, এটা কিন্তু আমাদের হাড়কেও এফেক্ট করতে পারে। যেমন দীর্ঘদিন ধরে সুগার থাকলে আমাদের রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি এগুলো আসতে পারে, নিউরোপ্যাথি, সেরকমই আমাদের সোরিয়াসিস রোগটা যদি আমাদের বহুদিন ধরে চিকিৎসার পরেও না ভালো হয়, চিকিৎসার পরেও যখন থেকে যায় গোটা গায়ে বা হাতে, তখন এই রোগটা কিন্তু আরেকটা রোগকে ডেকে নিয়ে আসে, যেটাকে বলা হয় সোরিয়াটিক আর্থারাইটিস। কারণ কি করে এটা আর্থারাইটিসে চেঞ্জ হয়ে গেল, সোরিয়াসিস থেকে সোরিয়াটিক আর্থারাইটিস হলো, কারণ কিনা এর মধ্যে আমি সবসময় বলছি সোরিয়াসিস রোগে কিন্তু দুটো দোষ আমাদের ভিসিয়েটেড থাকে, একটা রক্ত আর একটা কফ। রক্ত দোষটা যখন ইনভলভ থাকছে তখন রক্তের মাধ্যমে এই জীবাণুটা আমাদের হাড়ের মধ্যেও প্রবেশ করে, এবং হাড়ের মধ্যে প্রবেশ করলে এই যে আর্থারাইটিসটা সৃষ্টি হয়, সোরিয়াটিক আর্থারাইটিস যাকে বলে, এটা প্রচন্ড বেদনাদায়ক। পা ফুলে যায়, হাঁটু ফুলে যায়, অ্যাঙ্কেল জয়েন্ট ফুলে জুড়ে যায়, পেশেন্ট আমরা দেখেছি হাঁটতে পারে না, একদম স্টিফ হয়ে যায়, মানে একদম বিভৎস অবস্থা। কারণ তার গায়ে যদি আপনি যদি টাচ করেন, আমরা মলম বা লেপ যখন লাগাই সোরিয়াসিস পেশেন্টদের, হালকা যখন টাচ করা হয় তখনই তীব্র ব্যথা হয় ওদের, মানে প্রচন্ড ব্যথা, সেটা কোনো অ্যাঙ্কাইলোজিং এর ব্যথা হোক বা আর্থারাইটিসের ব্যথা হোক, তার থেকেও দ্বিগুণ 3 গুণ বেশি হয় এই ব্যথাটা। তো আমি এই জন্যই বলছি, যারা এই ধরনের রোগে ভুগছেন, যারা সোরিয়াসিস রোগে দীর্ঘদিন ধরে পেশেন্ট রয়েছেন, যারা ট্রিটমেন্ট করছেন, উপকার পাচ্ছেন না, উপকার না পেয়ে বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় সময় নষ্ট করছেন, সময়ের সাথে সাথে অর্থও নষ্ট হয়, শরীরটাও নষ্ট হয়। কিন্তু আপনাদের ক্ষেত্রে একটাই রিকোয়েস্ট, যারা যদি দেখেন নতুন চালু হয়েছে রোগটা, সোরিয়াসিস রোগটা ডায়াগনোসিস হয়েছে, বা আপনি দেখছেন আমি যে এগুলো বললাম, সাইনগুলো বললাম, মানে লক্ষণগুলো, কি হাতের মধ্যে গোল 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 হয়েছে, লাল রঙের, লাল হয়ে আছে, সেখান থেকে আঁশের মতো চামড়া উঠে আসছে বা চুলকাচ্ছে, তখনই ভাববেন কি আপনাদের সোরিয়াসিস রোগটা হতে পারে। তো তখনই আপনারা দেখান। আর যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের ক্ষেত্রে আমি একটাই রিকোয়েস্ট করব, এর কিন্তু কোনো ট্রিটমেন্ট কোনো প্যাথিতে নেই, একমাত্র আয়ুর্বেদিক সম্ভব এই ধরনের সোরিয়াসিস রোগকে স্বাভাবিক করে তোলা এবং সুস্থ করে তোলা। আর আমরা তো এনবিবিতে এটা আমরা অহরহ করি, আমাদের যে কটা চেম্বার রয়েছে প্রত্যেকটা চেম্বারে বিভিন্ন ধরনের পেশেন্টদেরকে আমরা দেখতে পাই, সোরিয়াসিস পেশেন্ট তার মধ্যে 2 থেকে 3টে থাকে। তো তারা যখন আমাদের কাছে ট্রিটমেন্টে এসেছিলেন তারা কি অবস্থায় ছিল এবং পরে কি অবস্থায় আছে, আমরা নিশ্চয়ই কোনোদিন ক্লিপিংয়ে সেই ক্লিপিংগুলো দেখাবো। তো এইটা পেশেন্টদের ভালো লাগে, আমাদের বলে ডাক্তারবাবু আপনাদের কাছে যদি আগে আসতাম। তো এই যে আফসোসটা যারা আজকে টিভিতে শুনছেন এই রোগটা সম্বন্ধে আলোচনা, এই আফসোসটা আপনারা করবেন না। আপনারা যখনই এটা সচেতন হচ্ছেন কি হ্যাঁ এখানে আপনারা আসবেন, এনবিবির হাত ধরবেন, আপনারাও কিন্তু ওই রকম ভালো থাকবেন, ওদের মতো আপনাদের আফসোস করতে হবে না কি এতদিন কেন আমরা সময় নষ্ট করলাম বা অর্থ নষ্ট করলাম, আমরা তো কিছু ঠিকই হলাম না, আমাদের গায়ে তো এটা ছড়িয়েই গেল। আমার দিল্লিতে একজন পেশেন্ট আছেন, রিসেন্টলি আমায় দেখিয়ে গেলেন দিল্লি থেকে এসে, তো তার পুরো সারা শরীরে ছিল, তার এখন 1 বিন্দু নেই। তাকে আমি ওষুধ বন্ধ করতে বললো, সে বলে না ডাক্তার আমি ওষুধ বন্ধ করবো না, মানে এতটা চিন্তিত। কিন্তু তিনি ভালো আছেন, সুস্থ আছেন। তো ওনার ছেলেকেও উনি রিসেন্ট দেখিয়ে গেলেন সঙ্গে এনে। তো আমি যারা বলছি যারা এই ধরনের রোগে ভুগছেন ট্রিটমেন্ট করুন, ট্রিটমেন্ট করলেই এই ধরনের রোগগুলো ভালো হবে। একদম। আজকে আমরা স্কিন সমস্যা নিয়ে আলোচনা করছি, তবে স্কিনের প্রবলেমের অন্যতম একটি প্রবলেম কিন্তু এই সোরিয়াসিসের সমস্যা, এবং সেটি নিয়েই কিন্তু আমরা আলোচনা করছি। আর সব থেকে কি ভালো লাগে বলুন তো, যখন চেম্বারে আপনারা আসেন, যে দীর্ঘদিন অন্য জায়গায় ট্রিটমেন্ট করেছি ডাক্তারবাবু কিন্তু তারপরেও ভালো হচ্ছে না, আপনাদের কাছে এসে ভালো হবো তো? এবং এই প্রশ্ন চিহ্নটা মনে নিয়ে আসার পরেও যখন উত্তর তারা খুঁজে পায়, আর উত্তরটা ভীষণ পজিটিভ হয়, উত্তরটা তাদের হাসিটা অনেক চওড়া করে দেয়, উত্তরটায় তাদের পরিবারের মানুষরা উচ্ছ্বসিত হয়ে যায়, তখন কিন্তু অবশ্যই আনন্দটা আমাদের কিন্তু সকলের হয়। যারা
যারা পৌঁছে যেতে চাইছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তাদের জন্য বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করতে হবে। তার পাশাপাশি চলে আসে চেম্বারের কথায়। কলকাতায় কিন্তু চেম্বার রয়েছে, একেবারে নতুন একটি চেম্বার দিয়ে কিন্তু অনুষ্ঠানের আজকে অ্যাড্রেস বলা শুরু করব। সেটা হচ্ছে খিদিরপুর। খিদিরপুরে কিন্তু স্যাটারডে শনিবার করে আপনারা চেম্বার পাচ্ছেন। দীর্ঘদিন ধরে কিন্তু খিদিরপুর সংলগ্ন মানুষদের একটা আবেদন, অনুরোধ, আবদার বা একটা অভিযোগও ছিল, কেন খিদিরপুরের দিকে এত বলার পরেও চেম্বার করা হচ্ছে না। তো আপনাদের অনুরোধে খিদিরপুরে কিন্তু চেম্বার স্টার্ট হচ্ছে এবং সেটা শনিবার করে। অলরেডি অনেকেই কিন্তু খিদিরপুরের জন্য নাম লিখিয়ে ফেলেছেন। যারা এখনো লেখাননি বা প্রথম শুনছেন তাদের বলবো খিদিরপুরের জন্য কিন্তু নাম লেখাতে হচ্ছে আপনাদের। এছাড়া ল্যান্সটাউন কালীঘাটে চেম্বার রয়েছে। চেম্বার কিন্তু হাতিবাগান চৌমাথার একেবারে পাশে রয়েছে। চেম্বার পেয়ে যাচ্ছেন কিন্তু হেড অফিস অর্থাৎ মধ্যমগ্রামে সোমবার এবং শুক্রবার করে। চেম্বার পাচ্ছেন দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলাতে। চেম্বার পাচ্ছেন আমাদের হাওড়ার বন্ধুরা হাওড়া শিবপুর, বালটিগুড়ি বাজার এবং দাসনগরে। এছাড়া কিন্তু চেম্বার আপনারা পাচ্ছেন কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুরে। অবশ্যই মিদনাপুরের বন্ধুরা মেছেদা, হেরিয়া, খড়গপুরে চেম্বার পাচ্ছেন। মালদা, শিলিগুড়ি, কোচবিহারে, নর্থ বেঙ্গলের বন্ধুরা চেম্বার পাচ্ছেন। ত্রিপুরা, আসাম, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতে কিন্তু চেম্বার রয়েছে। চেম্বার রয়েছে কিন্তু অবশ্যই আমাদের নতুন একটি জায়গায়, সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে। এবং যারা বাংলাদেশের নাম লিখিয়ে ফেলেছেন তারা তো ফেলেছেন, যারা এখনো লেখাননি তাদের জন্য 9831020886 একেবারে নতুন চেম্বার বাংলাদেশের এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। যারা যোগাযোগ করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। দীর্ঘদিনের একটা আবদার কিন্তু ছিল আমাদের বাংলাদেশের বন্ধুদের। পাশাপাশি রায়গঞ্জে এপ্রিল মাসের 2 তারিখে কিন্তু চেম্বার রয়েছে এবং শিলচর, আরামবাগ এবং হলদিয়াতেও কিন্তু চেম্বার শুরু হচ্ছে। নতুন চেম্বারগুলি আমরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের জানিয়ে দেব। আর শনি এবং রবিবার করে কলকাতায় চেম্বার পাচ্ছেন। শনিবার তো অবশ্যই খিদিরপুরে পাচ্ছেন, পাশাপাশি রবিবারও পাচ্ছেন। কোথায় পাচ্ছেন, কখন পাচ্ছেন, কটা থেকে কটা, কোন চিকিৎসক থাকছেন, সবটা জানতে হলে কিন্তু অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের হেল্পলাইন নম্বরে আপনাদের ফোন করতে হচ্ছে। সোরিয়াসিস নিয়ে আলোচনা করছিলাম। সোরিয়াসিস থেকে সোরাইটিক আর্থারাইটিস কিন্তু টার্ন নিতে পারে। সেখানে আরেকটা সোরিয়াসিসের জন্য বারংবার আপনারা ফোন করেন, সেটা হচ্ছে স্কাল্পে, যেটা হয় চুলের মধ্যে লুকিয়ে থাকে, ফলে সেটা সচরাচর আমাদের চোখে পড়ে না। আমরা ভাবি ড্যান্ড্রাফ এবং সেই ভেবে থাকে প্রথম ভুলটা। তো তারপরে কি করা উচিত? হ্যাঁ, এটা বললেন স্ক্যাল্প সোরিয়াসিসের ব্যাপারটা, এটা অনেক সময় আমরা ভুল করি কি আমাদের মনে হয় কি ড্যান্ড্রফ হয়েছে, আমরা শ্যাম্পু ব্যবহার করি, কিছু আলাদা চেষ্টা করি শ্যাম্পু ব্যবহার করে বা তেল ব্যবহার করি যাতে এটা কমে যায়, কিন্তু একদমই অবহেলা করবেন না। কারণ স্ক্যাল্পের মধ্যে যে সোরিয়াসিসটা হয় প্রথম দিকে আপনি যদি ইগনোর করেন সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে এবং হেড অঞ্চলে চলে আসে, মানে কপালের কাছে চলে আসে, ঘাড়ের নিচে নেমে যায়। তো এই ধরনের যারা স্ক্যাল্পের সোরিয়াসিস রয়েছে আপনারা জানতে পারছেন না, আপনারা ড্যান্ড্রফ বলে ভুল করছেন, আপনাদের আমি 2-1টা কথা বলে দেবো কি থেকে আপনারা বুঝতে পারবেন কি এটা সোরিয়াসিস রোগ। সেখানে দেখবেন ড্যান্ড্রফ থাকলেও হালকা ইচিং থাকে, মানে চুলকানি থাকে। সোরিয়াসিস থাকলে সেই চুলকানিটা একটু বেশি হবে। আর কি হবে দেখবেন আঁশের মতো চামড়ার যেমন মাছের আঁশ আছে ওরকম আঁশ উঠছে, কিন্তু আপনার ড্যান্ড্রফের ক্ষেত্রে কিন্তু ওরকম আঁশ ওঠে না, ড্যান্ড্রফ জমে থাকে। আর সব থেকে ভালো হয় যাদের ক্ষেত্রে এরকম হচ্ছে মনে হচ্ছে তাদেরকে অবশ্যই একটা ভালো ডাক্তারবাবুর সাজেশন নিতে হয়। কারণ আমি ড্যান্ড্রফ থেকেও অন্য রোগ আসতে পারে, ড্যান্ড্রফ থেকেও সেকেন্ডারি ইনফেকশন হয়ে অন্য ধরনের রোগ হতে পারে। কিন্তু যাদের ক্ষেত্রে সোরিয়াসিস হচ্ছে তাদের ক্ষেত্রে অবশ্যই ট্রিটমেন্ট লাগবে। কিন্তু ড্যান্ড্রফও যদি হয় বহুদিন ধরে দেখছেন কি 15 দিন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, জিনিসটা কমছে না কিছুতেই, আপনি বিভিন্ন ধরনের সাবান, শ্যাম্পু, তেল চেঞ্জ করছেন তাতেও যাচ্ছে না, তখনই কিন্তু অবশ্যই দেখাতে হবে, যে কোনো অভিজ্ঞ চিকিৎসককে দেখাবেন। আর আয়ুর্বেদের হাত ধরলে অবশ্যই এনবিপির হাত ধরবেন, কারণ এই যে ট্রিটমেন্টের কথা আজকে আমি বলছি সোরিয়াসিস রোগের, এর কিন্তু বিকল্প চিকিৎসা অন্য কোনো প্যাথিতে নেই। আর একমাত্র যত আয়ুর্বেদিক জায়গা রয়েছে তার মধ্যে এনবিপিতে এর সাকসেস রেট সব থেকে বেশি। কারণ আমরা বলতে পারি, আমরা দেখেছি 100টা পেশেন্ট আমাদের কাছে যদি থাকে, আমি আন্দাজে বলছি 100টা যদি সোরিয়াসিসের পেশেন্ট থাকে তার মধ্যে 98 থেকে 99 জন এখন সুস্থ, তারা সম্পূর্ণ সুস্থ। এই নয় কি তারা ওষুধ বন্ধ করে দিয়েছে এখন আবার বেড়ে গেছে, যেটা অন্য জায়গায় গেলে হয়, অন্য প্যাথিতে ট্রিটমেন্ট করলে হয়। তারা কিন্তু এখন আমাদের কাছে রয়েছেন, আমাদের তত্ত্বাবধানেই থাকেন। কারণ আমরা সবসময় পেশেন্টকে একটা বলি ফলো আপ দেবেন। আপনাদের ওষুধ বন্ধ হয়ে গেছে তো কি হয়েছে, 2 মাস বা 3 মাস ছাড়া ফোন করবেন কি ডাক্তারবাবু এখন এই অবস্থায় আছে। যদি আমাদের কখনো মনে হয় তখন আমরা কিছু সাজেশন দিতে পারি কি এই খাবারগুলো খান, এই জিনিসগুলো করবেন না, সেই সাজেশনটা আমরা দিতে পারি। আর পেশেন্টটা অটোমেটিক্যালি যখন ওষুধ
ওষুধ বন্ধ করে দেয় তখন 2 মাস বা 3 মাস ছাড়া ছাড়া আমাদের সাথে যোগাযোগটা রাখে কি ডাক্তারবাবু আমার এই সমস্যা হয়েছিল এখন এরকম রয়েছে। তো আমি বলছি সোরিয়াসিসের রোগের চিকিৎসা এনবিপিতে সব থেকে শ্রেষ্ঠ হয় এবং সব থেকে ভালো হয়। যারা এই ধরনের সোরিয়াসিস রোগে ভুগছেন তারা অবশ্যই আমাদের সাথে এসে যোগাযোগ করুন। একদম। এবং আমরা সোরিয়াসিস নিয়ে কথা বলছিলাম, স্কিন ডিজিজ, বারংবার বলা হয় যে স্কিন ডিজিজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই যোগাযোগের প্রয়োজনীয়তাটা সব থেকে ভালো, কারণ স্কিনের সমস্যা চোখে না দেখে বলা মুশকিল। এই যে ডাক্তারবাবু বললেন দেখতে অনেকটা ড্যান্ড্রফের মতন, সত্যি কি এটা ড্যান্ড্রফ আপনার মাথায় যেটা রয়েছে, নাকি সেটা সোরাইসিস শুরু হচ্ছে, এটা দেখলেই কিন্তু ডাক্তারবাবুরা বুঝে যাবেন। তবে ডাক্তারবাবু আপনি বললেন এর সঠিক কারণ সেভাবে এখনো বোঝা যায় না, তবে খুব বেশি টেনশন ডিপ্রেশন থেকে এটা আসতে পারে। তবে যার হয়েছে সে তো বোঝে এটা কতটা কষ্টের। তার একটা ভয় থাকতে পারে যে এটা জেনেটিক হবে না তো, আমার সন্তানের মধ্যে এই সমস্যাটা চলে আসবে না তো। তো এটা কি সত্যি জেনেটিক হতে পারে এই সমস্যাটা? না, এটা একদমই জেনেটিক নয়, কারণ আমি একটাই কথা বলবো, এটা আমি সবসময় বলছি এটা সাইকোসোমাটিক ডিসঅর্ডার। যে পেশেন্টটি আপনি দেখবেন, আমি 20 বছর 30 বছর যাদের ক্ষেত্রে সোরিয়াসিস হচ্ছে, সোরিয়াসিস নিয়ে তো উনি জন্মাচ্ছেন না, সোরিয়াসিসটা একটা বয়সের পরে গিয়ে হচ্ছে, 10 বছর বা 15 বছর পরে গিয়ে সেই রোগটা তার দেখা যাচ্ছে বা দেখা যাচ্ছে। আচ্ছা, কেউ আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? ম্যাম অ্যাকচুয়ালি আমি কলিং ফ্রম গুয়াহাটি। হ্যালো, আমি গুয়াহাটি থেকে বলছি। গুয়াহাটি থেকে? হ্যাঁ বলুন, কি সমস্যা? আচ্ছা, আমার হাঁটুর সমস্যা আছে, দীর্ঘদিন ধরে আমি হাঁটুর সমস্যা নিয়ে ভুগছি। হাঁটুর কি সমস্যা? হাঁটুতে ব্যথা হচ্ছে? হাঁটুতে প্রচন্ড ব্যথা হচ্ছে, সিঁড়ি দিয়ে আপ ডাউন করতে কষ্ট হচ্ছে। আচ্ছা, মানে মানে ধরুন সত্যি খুব কষ্ট পাচ্ছি, মানে দীর্ঘদিন ধরে। বয়স কত এখন? বয়সটা 50। 50। এক্সরে করিয়েছেন? হাঁটুর কোনো এক্সরে করেছি, এক্সরে কোনো ধরা পড়েনি। এক্সরেতে ধরা পড়েনি? না, কিন্তু কি জানি তো, এটা অনেক আগে অপারেশন হয়েছিল। ওই সেই কি অপারেশন? কাটিয়ে অপারেশন হয়েছিল। আচ্ছা, কাটলেজ। আপনি কি খেলাধুলো করতেন না অ্যাক্সিডেন্টে? করতে হবে। আচ্ছা, ঠিক আছে। সেই অপারেশনের পর থেকে দেখছেন হাঁটুতে ব্যথা আসছে? আমাদের অপারেশন হয়েছে অনেক বছর আগে, 20 বছর আগে। এখন হাঁটু ডিস্টার্ব হচ্ছে। মানে হাঁটুতে কি ব্যথা হয় নাকি? ব্যথা রাত্রিবেলা খুব শুরু ব্যথা হয়, সিঁড়ি দিয়ে আপ ডাউন করতে ব্যথা হয়। হাঁটুর মধ্যে আগে ফোলা ভাব রয়েছে? আমার কিছুই নেই, কিন্তু না ওই জয়েন্টের এত ব্যথা, দাদা কি বলবো আপনাকে। আচ্ছা, ঠিক আছে। ব্যথা। গুয়াহাটির কোথা থেকে বলছেন? আচ্ছা, ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো। চেম্বার আছে আমাদের। হ্যাঁ, গুয়াহাটিতে আমাদের চেম্বার রয়েছে। তো ওনার ক্ষেত্রে যেটা হচ্ছে, একটা কার্টিলেজ অপারেশন হয়েছিল আগে ভবিষ্যতে, কারণ খেলাধুলার মধ্যে ছিলেন। মেইনলি কার্টিলেজের যে প্রবলেমটা হয় এই খেলাধুলার রিজন থেকেই হয় বা অ্যাক্সিডেন্টের জন্য হতে পারে। তো আপনাকে এখন বলবো, আপনি এক্সরে করেছেন, কিছু ধরা পড়েনি, কিন্তু কিছু না তো কিছু আছে অবশ্যই, এর মধ্যে কিছু সমস্যা রয়েছে। অনেক ক্ষেত্রে টিবিয়াল স্পাইকিং হলে, মানে টিবিয়া আমাদের যে নিচের বোনটা, সেটা স্পাইকিং হলে, মানে স্পাইক মানে কি ছুঁচের মতো যখন হয়ে যায়, তখন উপরে হাঁটুতে মানে খোঁচা লাগলে সেই ব্যথাটা আসতে পারে। আরো অন্যান্য কারণে হাঁটুর মধ্যে ব্যথা হতে পারে। আমাদের গুয়াহাটিতে চেম্বার রয়েছে, আপনি দেখুন নিচে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটা হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করে নিন, গুয়াহাটির চেম্বারের অ্যাড্রেসটা নিয়ে নিন। আমরা প্রত্যেক মাসে গুয়াহাটিতে আসি, আপনি একটু যোগাযোগ করে ওখানে দেখিয়ে নেবেন, দেখবেন আপনার আফটার ট্রিটমেন্ট, আমাদের কাছে ট্রিটমেন্টের পরে আপনার যেটা এখন অসুবিধা হচ্ছে, রাত্রিবেলার দিকে ব্যথা হচ্ছে বা যন্ত্রণা হচ্ছে, সেটা কিন্তু একদম নির্মূল হয়ে যাবে। কিন্তু আমাদের কাছে এলে কিছু আমরা রিপোর্ট করতে দেবো, কারণ এক্সরেতে তো ধরা পড়েনি ওনার ক্ষেত্রে, আরো কিছু ফার্দার ইনভেস্টিগেশন আমাদের লাগতে পারে, সেটা ডাক্তাররা দেখে বা আমি যদি যাই আমি দেখে আপনাকে সেটা বলে দেবো। সেটা করবেন, করলে দেখবেন কিছু মেডিসিন খেলে আপনার 2-4 মাসের মধ্যেই ব্যথাটা ঠিক হয়ে যাবে। বেশ, আমরা যেহেতু স্কিনের সমস্যা নিয়ে কথা বলছিলাম, ডাক্তার পাশাপাশি একটু সোরিয়াসিসের আলোচনাটা কমপ্লিট হয়ে যাওয়ার পাশাপাশি এটাও শুনবো যে এনবিপি তে স্কিনের আর কি কি সমস্যার সমাধান আছে। একদমই, স্কিনের রোগ তো অনেক ধরনের হয়, আমাদের যেমন সোরিয়াসিস নিয়ে আলোচনা করলাম, এছাড়া একটা ভিটিলিগোর প্রবলেম থাকে। ভিটিলিগো এমন একটি সমস্যা, অনেকের ক্ষেত্রে, অনেক বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি সমস্যাদায়ক হয়। বিয়ে হচ্ছে না, বিয়ে দিতে প্রবলেম হচ্ছে, বা আমাদের কাছে পেশেন্টরা এসে বলে ডাক্তার মেয়েটার হাতেরটা তাড়াতাড়ি সারিয়ে দিন না, সম্বন্ধ করলে যদি ঝগড়া হয়। এরকমও হয়েছে, কুচবিহারে আমি একটি পেশেন্টের উদাহরণ দিই, কি তার পাশের বাড়ির একটি মেয়ের ভিটিলিগো ছিল হাতে বা মুখে বা কানে। সে দেখেছে তাকে বিয়ে দেওয়ার পরে তার হাজবেন্ড তাকে
তাকে ছেড়ে দিয়েছে, বাড়িতে পাঠিয়ে দিয়েছে। সেইটা শুনে ওনার ভয় হয়েছে কি আমি জিনিসটা দেখাই, না দেখালে যদি এটা বেড়ে যায়, আমার মেয়ের ক্ষেত্রে যদি এই সমস্যাটা আসে, বিয়ে দেওয়ার পরে ঝগড়া অশান্তি হয়, তো এইটা আমি বলবো এটা একটা কসমেটিক ডিজিজ বলা যেতে পারে। মানে এটা দেখতে খারাপ লাগে, এটা কিন্তু শরীরকে হার্মফুল মানে এটা হচ্ছে ছোঁয়াচে নয় না, এটাও একদমই ছোঁয়াচে নয়। তাহলে কেন এরকম মানসিকতা আমাদের? মানসিকতা তো, মানুষের মানসিকতা তো বিভিন্ন ধরনের হয়, তো সেটা তো বলে লাভ নেই, হাতের 5টা আঙুল তো সমান হয় না। তো আমি সেই ধরনের পেশেন্টের ক্ষেত্রে বলছি যাদের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হয় মানে বা হতে পারে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়, ছেলেদের ক্ষেত্রে মানে কম হয়। হাতের মধ্যে সাদা সাদা হয়ে গেছে, চোখের কোণে হয়েছে, ঠোঁটেতে হয়েছে বা কানের পিছনে হয়েছে, অনেকের ক্ষেত্রে হাতের কনুইয়ে হয়, অনেকের আবার সারা গায়েতেও হয়। তো এই যে সেথি রোগটা, চিত্র বলা হয় আয়ুর্বেদে, বা যেটাকে আমরা মডার্নে ভিটিলিগো বা লিউকোডার্মা বলছি, তো এই রোগটা মেইনলি আমাদের কিন্তু মেলানোসাইট স্টিমুলেটিং যে হরমোন আছে এমএসএইচ যেটাকে আমরা বলি, এটা কমে যায়, তখন মেলানিনটা প্রোডাকশন হতে পারে না। মেলানিনটা কি করে, আমাদের হচ্ছে শরীরের যে চামড়ার আমাদের রং, আমাদের যেটা ব্রাউনিশ বা হোয়াইটিশ যে রংটা রয়েছে, এই রংটাকে প্রোডাকশন করতে মেলানোসাইটটা লাগে। যখন মেলানোসাইট হরমোনটা আমাদের শরীরে কমতে থাকে, তখন সেটা আর প্রডিউস করতে পারে না রংটাকে, তখন একদম ধবধবে সাদা হয়ে যায়। তো এই রোগের ট্রিটমেন্ট কিন্তু আয়ুর্বেদে রয়েছে এবং এমবিপিতে রয়েছে। যেমন সোরিয়াসিস নিয়ে আমি বললাম, সেই রকমই কিন্তু এই রোগটারও ট্রিটমেন্ট আমরা আয়ুর্বেদে দিয়ে থাকি, এবং দিয়ে এর মিরাকেল ট্রিটমেন্ট রয়েছে। দিলে একদমই যে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনটা কমে যাচ্ছে সেটাকে আমরা বাড়াই, কিছু অয়েল মাসাজ, কিছু লেপ, কিছু মলম, কিছু খাওয়ার ওষুধ, যার মাধ্যমে কি হয় আমাদের শরীরে ওই মেলানোসাইটটা তৈরি হতে থাকে। আবার যখনই অটোমেটিক আমরা ওই জিনিসটাকে তৈরি করতে পারবো, তখনই দেখবেন আস্তে আস্তে স্কিনের কালারটা ফেড হতে শুরু করেছে, যেটা একদম ধপধপে সাদা হয়ে যায় সেটা আস্তে আস্তে ব্রাউনিশের দিকে যেতে শুরু করে। আমরা একটাই কথা বলি, আমরা যে কোনো রোগের ক্ষেত্রে, আমি সোরিয়াসিস যেমন বললাম, ভিটিলিগোর ক্ষেত্রে বলছি, আমরা কিন্তু রুট কজে গিয়ে ট্রিটমেন্টটা করছি, যে কি কারণে আমাদের সমস্যাটা হয়েছে, সেই কি কারণটা কি আমাদের হরমোনাল প্রবলেম, মেলানোসাইট হরমোনটা, সেইটাকে আমরা যখন ঠিক করতে পারছি তখন অটোমেটিক্যালি এটা ঠিক হয়ে যাচ্ছে। একদম, এরকম প্রচুর মানুষ উপকৃত যদি সে পৌঁছে যায় এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। এরকম হাজারো মানুষ পৌঁছেছে এবং তারা তাদের বক্তব্য কিন্তু একেবারে ক্যামেরার সামনেও কিন্তু জানিয়েছেন। ঠিক সেরকম কিছু মানুষের কথা শুনবো এবং তারপর ফিরে আসবো আমাদের অনুষ্ঠান। নাম? স্বর্ণময়ী আদর, বাড়ি? বেলগেছিয়া। এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? রামতলায়। আচ্ছা, কি হয়েছে, কি সমস্যা আপনার? আমার সমস্যা অ্যালোপ্যাথি, ওই যে হার্টের অসুখ, তারপরে প্রেসার, সুগার, থাইরয়েড, গ্যাস, অম্বল, এসব। তো এইখানে কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন? আয়ুর্বেদিক 15 দিন। তো 15 দিনে কিরকম আছেন? 15 দিন খুব ভালো আছি। আচ্ছা, এইখানের খোঁজ কিভাবে পেলেন? এখানের খোঁজ, পাশের বাড়ি আমাদের এক ভদ্রলোকের খুব হয়েছিল, কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণায় ছটফট করতো। সেই জন্য আমরা ভাবলাম যে এত তো অ্যালোপ্যাথি দেখাচ্ছি, কেন ভালো হচ্ছে না। আমার যেন যখনই আমার যন্ত্রণা হতো তখন মনে হয় যেন আমি কিছু খেয়ে নিই, বিষ খাই, নাহলে আমি তেল ঢেলে পুড়ে মরে যাই। তারপরে আমার যখন ওদের খোঁজটা নিনু, বলে কোথা থেকে তুমি ভালো হয়েছ, আমার পাশের বৌমায়েরা সব খোঁজ নিয়ে এলো। তারপর সেইখানে ওইখানে ঠিকানা বলতে আমি বুধবার থেকে আসছি, 15 দিন। আজকে আমি 10 দিন ভালোভাবে ঘুমাচ্ছি, আর ওদিকে 5 দিন পরে, আমি 10 দিন পরে খুব ভালো ঘুমাচ্ছি। আচ্ছা, এই এনবিপিতে এসে আপনি কতটা সুস্থ হয়েছেন? আমি ভালোই সুস্থ হয়েছি। মাঝে মাঝে শুধু একটু বুকটা ধড়পড় করে, হার্টের তো অসুখ। নাম আপনার? আমার নাম স্বর্ণময়ী আদর। নাম? বিনয় দে, কোথা থেকে এসছেন? জাঙ্গিপাড়া, হুগলিতে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা অর্শ আজকে 16 বছর আগে হয়েছিল। মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে, হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরাহা। আমি এখানে মোটামুটি দেখালাম, এনবিপি ওষুধ খেয়ে, তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ।
হ্যাঁ, যে কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেই। আপনার নাম? আমার নাম সুকান্ত চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে 5 লাখ থানার বেলডুবি, গ্রাম পোস্ট বেলডুবি। কি সমস্যা? সমস্যা ছিল আমার কিডনির ক্রিয়েটিন বেশি হয়েছিল এবং প্রচণ্ডভাবে লিভার ট্রাবল হচ্ছিল, যার জন্য আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে কলকাতার বিশেষ বড় জায়গায় আমি দেখিয়েছিলাম, সেখানে আমাকে বললো যে ডায়ালিসিস করাতে হবে। আমার প্রায় 4 পয়েন্টের ওপরে উঠে গেছিল। তারপরে ওখান থেকে আমাকে যিনি গাড়ি করে নিয়ে গেলেন ও বললো, কাকা তুমি ব্যাঙ্গালোরে আবার চলে যাও, ব্যাঙ্গালোর যদি বলে ডায়ালিসিস করতে হবে তাহলে ডায়ালিসিস করবে। আমি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ওখানে ডায়ালিসিস কথা বলেনি, ওখানে ওষুধ দিয়েছিল, ওষুধগুলো খাচ্ছিলাম। তারপরে ভাবছি যে আবার 3 মাস পরে ওখানে রিপোর্টটা দিয়ে যাবো, কিন্তু আমি গরিব লোক, আমি যেতে পারি না, আমার পুজোর আগে ঠিক এও পাইনি, মানে রিজার্ভেশনও পাইনি। যার জন্য টিভিতে দেখলাম হঠাৎ এই ডাক্তারবাবু, ডাক্তার বি শর্মা, এখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবু, ওনার সঙ্গে টিভিতে দেখে ওনার ফোন নাম্বার টিভি থেকে নিয়ে কন্ট্যাক্ট করে তারপরে আমি এই ইউনানিতে আসি, এমবিপি ইউনানি, এখানে আসি। এখানে এসে ডাক্তারবাবুর কাছে আমি দেখাচ্ছি। এইটা নিয়ে আমি 3য় বার এসেছি। ডাক্তারবাবুর 2বারের ওষুধ খেয়ে আমার ক্রিয়েটিন যেখানে 4-এর ওপর ছিল, এখন 3.1-এ এসেছে। আমি ক্রমশ শারীরিকে আমার লিভারের ট্রাবল অনেকটা দূর হয়েছে। আমি শারীরিক দিক থেকে আগের চেয়ে অনেকটা সক্ষম হয়েছি। আগে গাড়ি ছাড়া আসতে পারতাম না, এখন আমি ট্রেনে বাসে দিয়ে চলে আসি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেচেদা সেন্টারে চিকিৎসা করেছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2বার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসায় এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবেন? আমি 15 দিন চিকিৎসা ছিলাম আমি। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর, চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখনকার বলতে গেলে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আমার কোনো সমস্যাই নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি 2য়বার চেক আপে এসে আমি ডাক্তারবাবুকে বললাম যে আমার কোনো সুস্থ হয়েছে কী করে হলো। আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম, বা আমাকে ডাক্তার বললেন যে ঠিকই আছে, এখনও আপনাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো। এটা আমি খুব গর্বের বিষয় আমার। তাহলে আপনি খুশি আছেন এখানে আমি দেখাবো? খুব খুশি, এই ধরনের চিকিৎসায় আমি খুব খুশি। ঠিক। আপনার নাম? রীতা দাস। কোথায় বাড়ি আপনার? বাড়িতে। কি সমস্যা ছিল আপনার? সমস্যা ছিল আমার ওয়েট লস ছিল, একটু লিভারের সমস্যা ছিল, মানে গ্যাস অম্বলের সমস্যা ছিল। কিন্তু আমি 2 সপ্তাহ ওষুধ খেয়ে, মানে 27 অক্টোবর আমি দেখিয়েছি, আবার আমি এলাম নেক্সট 10ই নভেম্বর। এর মধ্যে আমি কিন্তু অনেক উপকার পেয়েছি। আপনি তাহলে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে চিকিৎসা করে এখন ভালো আছেন? তাহলে খুবই ভালো, মানে মিরাকেল, জাস্ট মিরাকেল আর কি। আমার ক্ষেত্রে আমি বলতে পারি মিরাকেল, কারণ আমি ভাবতে পারিনি যে আমার এই 2 সপ্তাহের ভেতর আমি 2 কেজি ওয়েট বেড়েছে, যেটার জন্য অ্যাকচুয়ালি আমি এসেছিলাম ওয়েট লস। আপনার নাম? আমার নাম সুনীল কর্মকার। আপনি কোথায় বাড়ি আপনার? বেহালা শস্যনা, কলকাতা 61। আচ্ছা, আপনি কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি ল্যাস ডাউন। আচ্ছা, আপনি কোন সমস্যা নিয়ে এখানে এসেছিলেন? আমার হাই সুগার, হাই প্রেশার, স্পন্ডালাইটিস ছিল, পেসমেকার আছে, এবং আমি কিডনির জন্য ফুলে গেছিলাম। আচ্ছা, আপনি যখন এসেছিলেন আপনার ক্রিয়েটিনিন লেভেল কত ছিল? ওটা ছিল 9 কত ছিল, ওটা 10-এর একদম কাছাকাছি ছিল। আচ্ছা, এখন কত আছে? এখন 5.2 মনে হচ্ছে যত সম্ভব। কতদিন মেডিসিন? এটা 15 দিন মেডিসিন খেয়ে আমি এতটাই ভালো আছি, মানে আমি যে জায়গাটায় একদম শ্বাস নিতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল শরীরে, আমি ম্যাডামের সাহায্যে, ম্যাডামের হেল্পে আমি প্রচন্ড ভাবে ভালো আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। যেটা আমার সত্যি কথা বলতে, যে আমি এত তাড়াতাড়ি এতটা ইমপ্রুভ হবো, আমাকে ডায়ালিসিসের অর্ডার দিয়ে দিয়েছিল। ওখানে তো আমার পয়সা লাগতো না ডায়ালিসিসে, কারণ আমার ওটা আছে। বলো ক্যামেরা। আমি সেই ডায়ালিসিস করবো না, ভয়ে আমার পেসমেকার আছে, যার ফলে আমি টিভির মাধ্যমে প্রোগ্রামটা দেখে আমি
নাম? স্বর্ণময়ী আদর, বাড়ি? বেলগেছিয়া, এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? রামতলায়। আচ্ছা, কি হয়েছে, কি সমস্যা আপনার? আমার সমস্যা অ্যালোপ্যাথি, ওই যে হার্টের অসুখ, তারপরে প্রেসার, সুগার, থাইরয়েড, গ্যাস, অম্বল, এইসব। তো এইখানে কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন? আয়ুর্বেদিক 15 দিন। তো 15 দিনে কিরকম আছেন? 15 দিন খুব ভালো আছি। আচ্ছা, এইখানে খোঁজ কিভাবে পেলেন? এখানের খোঁজ, পাশের বাড়ি আমাদের এক ভদ্রলোকের খুব হয়েছিল, কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণায় ছটফট করতো। সেই জন্য আমরা ভাবলাম যে এত তো অ্যালোপ্যাথি দেখাচ্ছি, কেন ভালো হচ্ছে না। আমার যখনই আমার যন্ত্রণা হতো তখন মনে হয় যেন আমি কিছু খেয়ে নিই, বিষ খাই, নাহলে আমি তেল ঢেলে পুড়ে মরে যাই। তারপরে আমার যখন ওদের খোঁজটা নিনু, বলে কোথা থেকে তুমি ভালো হয়েছ, আমার পাশের বৌমায়েরা সব খোঁজ নিয়ে এলো। তারপর সেইখানে ওইখানে ঠিকানা বলতে আমি বুধবার থেকে আসছি, 15 দিন। আজকে আমি 10 দিন ভালোভাবে ঘুমাচ্ছি, আর ওদিকে 5 দিন পরে আমি 10 দিন পরে খুব ভালো ঘুমাচ্ছি। আচ্ছা, এই এনবিপিতে এসে আপনি কতটা সুস্থ হয়েছেন? আমি ভালোই সুস্থ হয়েছি। মাঝে মাঝে শুধু একটু বুকটা ধড়ফড় করে, হার্টের তো অসুখ। নাম আপনার? আমার নাম স্বর্ণময়ী আদর। নাম? বিনয় দে, কোথা থেকে এসেছেন? জাঙ্গিপাড়া, হুগলিতে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা অর্শ আজকে 16 বছর আগে হয়েছিল, মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে। হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরাহা। আমি এখানে মোটামুটি দেখালাম, এনবিপি ওষুধ খেয়ে, তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেই। আপনার নাম? আমার নাম সুকান্ত চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে 5 লাখ থানা, বেলডুবি, গ্রাম পোস্ট বেলডুবি। কি সমস্যা? সমস্যা ছিল আমার কিডনির ক্রিয়েটিন বেশি হয়েছিল এবং প্রচণ্ডভাবে লিভার ট্রাবল হচ্ছিল, যার জন্য আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে কলকাতার বিশেষ বড় জায়গায় আমি দেখিয়েছিলাম, সেখানে আমাকে বললো যে ডায়ালিসিস করাতে হবে। আমার প্রায় 4 পয়েন্টের ওপরে উঠে গেছিল। তারপরে ওখান থেকে আমাকে যিনি গাড়ি করে নিয়ে গেলেন, ওগুলো বলে কাকা তুমি ব্যাঙ্গালোরে আবার চলে যাও, ব্যাঙ্গালোর যদি বলে ডায়ালিসিস করতে হবে তাহলে ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু এখানে হয়। কোনো কারণে যদি আপনাকে অপারেশনের পরামর্শ দেওয়া হয় এবং আপনি অপারেশন করতে একেবারে নিমরাজি, আর কেন বা রাজি হবেন, কারণ অপারেশন করার পর সমস্যা তো আবারও ফিরে আসে। তাই অবশ্যই বলবো তাহলে আপনি যোগাযোগ করুন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। এই মুহূর্তে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি প্রত্যেকটি বাড়ির বিষয়। এমনকি এমন কোনো বাড়ি নেই যেখানে নক করলে একজন বা দুজন এই বিষয়ে ভুক্তভোগী নয়। তাই বিষয়ের নাম অবশ্যই হতে হবে সুগার বা ডায়াবেটিস, যাকে সাইলেন্ট কিলারও বলা হয়। কেন সাইলেন্ট কিলার বলা হয়, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আপনি যেখানে ট্রিটমেন্ট করছেন হয়তো আপনি স্যাটিসফাই, কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার স্যাটিসফাইড নয়। কেন বলুন তো? কারণ আপনাকে বোঝানো হয়েছে সারা জীবন ডায়াবেটিসের জন্য আপনাকে মেডিসিন খেতে হবে, যেটা একদমই বিশ্বাস করে না এনবিপি চিকিৎসকেরা। তাই সাইলেন্ট কিলার কথাটার নাম বদলে ফেলতে পারি আমরা যদি আপনারা যোগাযোগ করেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। প্রথমেই ডাক্তারবাবুর কাছ থেকে একটু ডায়াবেটিস নিয়ে শুনবো, যে প্রত্যেকটি বাড়িতে একজন বা দুজন করে ডায়াবেটিসের পেশেন্ট কিন্তু রয়েছে এবং সেটা সংখ্যাটা দিন দিন কিন্তু বাড়ছে। কেন এত হু হু করে বাড়ছে ডায়াবেটিস? ডায়াবেটিস যে রোগটা, এটাকে আয়ুর্বেদে বলা হয় প্রমেহ। প্রমেহর মধ্যে মধুমেহ হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। মানে আয়ুর্বেদে 20 ধরনের ডায়াবেটিস বলা রয়েছে। যেমন আমাদের কফজ প্রমেহ রয়েছে 10টা, পিত্তজ প্রমেহ 6টা এবং বাতজ প্রমেহ রয়েছে 4টে। এই 4
তিনটে ভাগে টোটাল 20 ধরনের ডায়াবেটিস আমরা পাই। সেই 20টা ডায়াবেটিসের মধ্যে বাতজ প্রমেহর মধ্যে যে মধুমেহ রোগটা রয়েছে সেটাকে এখনকার দিনে যেটা ডায়াবেটিস মেলাইটাস সেটাকে বলা হয়। আর আমরা দেখছি ডায়াবেটিস রোগটা আপনি যেটা বলছেন কি দিনে দিনে বাড়ছে, প্রত্যেকটা ঘরে গেলে একটা দুটো পাওয়া যাবে। এর আসল কারণ হচ্ছে এখনকার আমাদের লাইফস্টাইল এবং আমাদের খাওয়া দাওয়া, আমাদের চিন্তা, অ্যাংজাইটি, টেনশন, আমরা ঘুমোচ্ছি না ঠিকঠাক ভাবে, আমরা সকালবেলা লেট রাইজ করছি, মানে দেরি করে উঠছি। আগে কি হতো, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শুয়ে পড়তেন মানুষেরা, কি 10টা হলো 11টা হলো, এখন 12টা 1টা 2টো মোবাইল ঘাঁটছে, কেউ কেউ ল্যাপটপে বাড়ির কাজ করছে, কেউ বা অফিসের কাজও করছে, যাদের নাইট শিফট পড়ছে তারা রাত্রে কাজ করছে। অনেকের ক্ষেত্রে ঘুম হচ্ছে না, সারা দিনে কাজকর্মের পরে ঘুম আসছে না ঠিকভাবে প্রপারলি। যখন ব্রেন রেস্ট পাবে না তখন কিন্তু আপনাদের অটোমেটিক্যালি আমাদের এই ধরনের ডায়াবেটিসের সমস্যা আসবে, বা এছাড়াও অন্যান্য সমস্যা আসবে। তো ডায়াবেটিস যে রোগটা, যেটাকে আমরা মধুমেহ বলছি, এই রোগটা কিন্তু ভয়ঙ্কর একটা রোগ। কারণ এই রোগটা একটা রোগ নয়, এটা কিন্তু আরো 5-6টা রোগকে সৃষ্টি করতে পারে। তার মধ্যে যেমন রয়েছে সিকেডির মতো সমস্যা, ক্রনিক কিডনি ডিজিজ যেটাকে বলা হয়। দীর্ঘদিন ধরে সুগার থাকলে 100 জনের মধ্যে 50 জন পেশেন্ট কিন্তু কিডনির রোগে চলে যাবেন, ট্রান্সফার হয়ে যাবেন, যাদের ক্ষেত্রে ভবিষ্যতে গিয়ে ডায়ালিসিসের দরকার পড়ে। মানে কি হয়, আমাদের কিডনির মধ্যে যে ছাঁকনিটা রয়েছে, এই সুগার রোগটা দীর্ঘদিন থাকলে ওই ছাঁকনিটা ধীরে ধীরে নষ্ট হতে থাকে। ছাঁকনিটা নষ্ট হলে অটোমেটিক্যালি যেটা খারাপ জিনিস সেটা শরীরের মধ্যে রয়ে যায়, মানে ওটা ছাঁকনি তো, যেটা খারাপ জিনিস ছেঁকে বাইরে বের করে দেয় আর যেটা ভালো জিনিস শরীরের মধ্যে রাখে। তো ছাঁকনিটা যখন খারাপ হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, ভালো জিনিস বেরিয়ে যাচ্ছে, খারাপ জিনিসও বেরোচ্ছে, কিন্তু খারাপ জিনিসটা সব থেকে ক্ষতি যে কি হচ্ছে, আমাদের খারাপ জিনিসটা শরীরের মধ্যে রয়ে যাচ্ছে। ছাঁকনিটা যখন খারাপ হচ্ছে তখনই ধীরে ধীরে ইউরিয়া এবং ক্রিয়েটিনিনটা বাড়তে থাকছে। ওই ইউরিয়া আর ক্রিয়েটিনিনটাকে বের করতে পারে না ছাঁকনিটা খারাপ হয়ে গেলে, তখনই ব্লাডের মধ্যে ইউরিয়া এবং ক্রিয়েটিনিনটা বাড়তে থাকে এবং ধীরে ধীরে দেখা যায় কি সিকেডি পেশেন্টে, মানে ডায়ালিসিসের দিকে পেশেন্ট চলে যাচ্ছে। আর কি হতে পারে এই সুগার রোগটা দীর্ঘদিন ধরে থাকলে, মানে সুগার রোগটা আমি আগে বলি, আমরা বহু পেশেন্ট এরকম রয়েছে 20 বছর 25 বছর 30 বছর যাদের সুগার রোগের ওষুধ খেয়েই যাচ্ছে। কারোর ক্ষেত্রে নর্মাল রয়েছে, আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ওষুধ খেয়েও নর্মাল থাকছে না। আপনি ফোনটা নিন। অবশ্যই, কে আছেন? হ্যাঁ বলুন, নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি মেদিনীপুর থেকে সুজন্ত গিরি বলছি। হ্যাঁ বলুন দাদা, কি সমস্যা? সমস্যা বলতে আমার চর্মরোগের মানে এই যে গায়ে হাতে এই অ্যালার্জির জিনিসটা আছে, সেই অ্যালার্জির জিনিসটা পুরো ছিঁড়ে যাচ্ছে, মানে ফোড়া ফোড়া দাগ দাগ মতো হয়ে যাচ্ছে। আমি ডাক্তার দেখেও ভালো করতে পারছি না। এটা কতদিন ধরে, এটা কিভাবে হবে আপনি বলতে পারেন? এটা কতদিন ধরে হচ্ছে আপনার? এটা হয়ে গেছে প্রায় 1 মাস মতো। আগে হতো এই ডাক্তার দেখে একটা মানে ভালো হয়ে যেত, তারপরে ইদানিং প্রায় 1 মাস ধরে আর আরো হচ্ছে না, মানে ঘাড়ে হয়ে যাচ্ছে, হাতে হয়ে যাচ্ছে, পিঠে দিকে হয়ে যাচ্ছে। মানে কি রকম হচ্ছে, গোল গোল হচ্ছে না চুলকানির মতো দানা দানা? না, একদম গোল গোল মতো এবং চুলকাচ্ছে প্রচুর। আচ্ছা, ওখানে মানে রস রস মতো বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এর জন্য কোনো ওষুধ খেয়েছেন? হ্যাঁ, এর জন্য আমি ওষুধ খেয়েছিলাম কিন্তু কোনো কাজ দিচ্ছে না। আপনাদের আজকে টিভিতে প্রোগ্রামগুলো দেখে আমি কোনটা করলাম। আচ্ছা, আপনি মিদনাপুরে কোথা থেকে বলছেন? আমি মেদিনীপুর, আমি এগরা থেকে বলছি। আচ্ছা, আমাদের মিদনাপুরে 2টো চেম্বার রয়েছে, ঠিক আছে? একটা মেছেদায়, কোথায় বলুন তো? একটা মেছেদায় রয়েছে আর একটা হেরিয়ায় রয়েছে। মেছেদা, হেরিয়া, খড়গপুর, তিনটে আছে। আপনার কোনটা সুবিধা? আমার এরিয়াটা সুবিধা হয়ে যাবে, এরিয়াটা কাছে হয়ে যাবে, কেন রামনগর থেকে কাঁথি থেকে পাশাপাশি হয়ে যাবে। আচ্ছা, মেছেদা একটু দূরত্ব হবে। আচ্ছা, আপনি তাহলে ভেড়িয়াতেই যোগাযোগ করুন একবার, দেখুন নিচে 2টো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, ঠিক আছে? হেলার নাম্বারটা নিয়ে নিয়েছি, সেটা কবে দিকে হবে সেটা একটু যোগাযোগ করে নিচ্ছি আমি। হ্যাঁ, আপনি ফোন করে একটু যোগাযোগ করে নিন, কারণ রোগটা বেশি দিন পড়ে থাকলে না অন্যদিকে চলে যেতে পারে। পুরোটা আপনারা দেখলে বুঝতে পারেন, পুরো ছিঁড়ে যাচ্ছে হাতে, পায়ে, ঘাড়ে। আচ্ছা, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই রোগের ট্রিটমেন্ট রয়েছে, খুব বেশি হলে 1 থেকে 2 মাস লাগবে, আপনি ঠিক হয়ে যাবেন। আপনি একটু যোগাযোগ করে নিন হেল্পলাইনে, ওরা বলে দেবে ডিটেলস।
ওকে দাদা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তবে হেল্পলাইন নাম্বারে কিন্তু ফোন করবেন অবশ্যই, কারণ অনুষ্ঠান দেখলাম, ডাক্তারবাবুর সঙ্গে কথা হলো, ফোনটা রাখলাম, ভুলে গেলাম, তাহলে ডাক্তারবাবুদের কিচ্ছু যায় আসবে না। বিশ্বাস করুন, সমস্যাটা আমার আপনারই কিন্তু বাড়বে। তাই বলবো যে যোগাযোগ করবেন, যারা অনুষ্ঠান দেখছেন ফোন না করলেও হবে, এখানে ফোন না করলেও হবে, তবে ফোন করুন হেল্পলাইন নাম্বারে 9830235527 বা 37 এই নাম্বারে। আর যে বিষয়ে নিয়ে ডাক্তারবাবু কথা বলছিলেন, হ্যাঁ, আর আগে আমি ওই তবে আরেকজন বন্ধু আছেন, একটু কথা বলবো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে, কোথা থেকে বলছো? আমি ওই ভদ্রলোকের ক্ষেত্রে একটু বলে দিই, কারণ ওই যে অ্যালার্জিটা আমরা আজকে সোরিয়াসিস নিয়ে ফার্স্ট পার্টে আলোচনা করলাম, তো এই ভদ্রলোকের কিন্তু সোরিয়াসিস হতেও পারে, কিন্তু আমি যতক্ষণ না দেখছি আমি কিছু বলছি না। আর একটা হতে পারে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে একটা, যেটাকে আমরা রিং ওয়ার্ম বলি, আয়ুর্বেদে দোদ্রু বলা হয় ওটাকে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে ওনার, যেটা উনি মুখে বললেন, তারপরে আমরা দেখলে প্রপারলি বুঝতে পারবো কি কোন রোগটা হয়েছে। তবে আপনাকে একটা অ্যাসিওর করবো কি আপনার এটা নিয়ে একদম ঘাবড়াবেন না, ভয় পাবেন না। এর খুব সুন্দর ট্রিটমেন্ট আয়ুর্বেদের রয়েছে এবং এনবিপিতে ট্রিটমেন্ট হয়, এরকম বহু পেশেন্ট আসে। আপনি একটু হেরিয়া চেম্বারটা যোগাযোগ করে নিন, ফোন করে দেখবেন, আসুন, দেখানোর পরে 1 থেকে 2 মাসের মধ্যেই আপনি বুঝতে পারবেন এটা একদম সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। আমি যেখানে ছিলাম সুগার রোগ নিয়ে আলোচনা করছিলাম, তো সুগার রোগ থেকে যেমন কিডনির সমস্যাটা আমি বলছি, মেনলি আগে আমি সুগারের কথা বলি, কি আমাদের দীর্ঘদিন ধরে আমরা ওষুধ খাচ্ছি, 20 বছর, 30 বছর, 35 বছর, সুগার লেভেল অনেকের ক্ষেত্রে নর্মাল থাকছে, অনেকের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে ওষুধ খাচ্ছে, ইনসুলিন নিচ্ছে, তারপরও কিনা দেখা যাচ্ছে সুগার 200, 250, 300। তো আমার আলটিমেট ওষুধটা খেয়ে কি হচ্ছে? আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইনসুলিন পাম্প বসিয়ে দিচ্ছে, এখন নতুন একটা সিস্টেম হয়েছে কি ইনসুলিন পাম্প, শরীরের মধ্যে একটা মেশিন বসিয়ে দিচ্ছে যেখান থেকে ইনসুলিন সাপ্লাই হচ্ছে। তো এই সব দিকে আপনারা কেন যাচ্ছেন? আয়ুর্বেদের মতো ট্রিটমেন্ট এখনো পর্যন্ত কোথাও পৃথিবীর নেই। কি আয়ুর্বেদ যে রোগগুলোকে সারাতে পারে, সুগারকে শুধুমাত্র আয়ুর্বেদ সারাতে পারে না, সুগার থেকে যে রোগগুলো হয় মেনলি, যে যার জন্য সুগারকে বলা হয় সাইলেন্ট কিলার, সেই রোগগুলোকেও কিন্তু আমরা সাপোর্ট করি থ্রু আয়ুর্বেদিক মেডিসিন, কি যাতে সেই রোগগুলো না হয়। আপনি সুগারের পেশেন্ট হিসেবে আমার কাছে এসছেন, আমাকে প্রশ্ন করতে পারেন ডাক্তার 7-8টা ওষুধ খেতে হবে বা 4-5টা ওষুধ খেতে হবে? আপনার কিন্তু সবগুলো কিন্তু সুগারের নয়, সুগারের মেডিসিন তো আমরা দেবই, তার সাথে সুগার, এই যে দীর্ঘদিন ধরে আপনারা সুগারে ভুগছেন, তো তার থেকে আপনার চোখের ক্ষতি হচ্ছে, রেটিনোপ্যাথি, কিডনির ক্ষতি হচ্ছে, নেফ্রোপ্যাথি, নার্ভের সমস্যা আসছে, নিউরোপ্যাথি, তো সেই রোগগুলোকে আমাদের গার্ড করতে হবে, নইলে এই রোগগুলোই আপনাকে একটা সময় বিছানায় শুয়ে দেবে বা শরীরটাকে একদম নষ্ট করে দেবে। সেই জন্য আমরা অ্যাডিশনাল সুগারের সাথে সেই মেডিসিনগুলো দিই, আর সেই মেডিসিনগুলো কিন্তু দীর্ঘদিন খেতে হয় না, এটা একটা নির্দিষ্ট টাইম বাউন্ড আমাদের ট্রিটমেন্ট রয়েছে। কারণ যে যেরকম ভুগছেন, হয়তো কেউ আমাদের কাছে নিউলি চলে এলেন, কি দেখা যাচ্ছে সুগার ধরা পড়েছে, আমরা এখন বহু পেশেন্ট পাই, ধরুন যারা ব্যথার জন্য দেখাচ্ছেন বা স্কিনের জন্য দেখাচ্ছেন, তাদের বাড়ির লোকে ভালো আছেন, তাদের বাড়ির লোকের সুগার ধরা পড়ছে, নতুন তো সুগার মানে প্রায় প্রচুর ধরা পড়ে, তো তারা প্রথমেই আমাদের কাছে ট্রিটমেন্টে চলে আসেন। তো তারা যখন ট্রিটমেন্টে আসছেন, তাদের ট্রিটমেন্ট প্রসিডিওরটা করতে আমাদের সুবিধে হয়, যাদের নিউলি ডায়াগনোসিস, তো তাদের ক্ষেত্রে কি হয়, সময়টা কম লাগে। আবার কি, আর যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, মানে 5 বছর, 7 বছর, 10 বছর, 20 বছর, তাদের ক্ষেত্রে একটু লেনদেন হয় প্রসেসটা, কারোর ক্ষেত্রে 6 মাস, কারোর ক্ষেত্রে 8 মাস, বা কারোর ক্ষেত্রে 1 বছর, সেটা তার রোগের সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে, আর সে কি কন্ডিশনে আমাদের কাছে এসেছিল, এই দুটো জিনিসের উপর এই জিনিসটা ডিপেন্ড করে যে কতদিন আমরা ট্রিটমেন্টটা করব। কিন্তু আমাদের ট্রিটমেন্টটা আমরা সবসময় বলি, আমরা একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট করি এবং রিপোর্ট বেস। আপনাকে রিপোর্টে আমরা দেখিয়ে দেবো আপনার কিডনির সমস্যা হয়েছে, এই ক্রিয়েটিনিন এত ছিল, এখন দেখুন আপনি 4 মাস পর ট্রিটমেন্ট করে ক্রিয়েটিনিন লেভেল কমে গেছে। আপনার নার্ভের সমস্যা ছিল, হাত পায়ের তলায় জ্বালা করছিল সুগার থেকে, পায়ের তলায় সুরসুর করছে, পা তুলতে অসুবিধা হচ্ছে, দেখুন ট্রিটমেন্ট আফটার ট্রিটমেন্ট 6 মাস পরে দেখবেন সেই সমস্যাগুলো নেই। সুগারের সমস্যা, বারবার বাথরুমে যেতে হচ্ছে রাত্রিবেলা, কারণ প্রমেহ রোগ মানে হচ্ছে সুগার রোগটা বারবার ইউরিনেশনের সাহায্য করে, মানে ইউরিন করতে যেতে হয় বারবার, তো সেই প্রবণতাগুলো আমাদের মেডিসিনের মাধ্যমে ঠিক হয়। আর আমরা যাদের ক্ষেত্রে দেখি দীর্ঘদিন ধরে এই সুগার রোগে ভুগছে, তাদের ক্ষেত্রে আমরা পঞ্চকর্মটা অ্যাডভাইস করি, কি এতদিন ধরে তো ভুগছেন, এর থেকে শরীরের মধ্যে অনেক প্রবলেম আপনার এসে গেছে। পঞ্চকর্ম থেরাপি হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস, যেটা আয়ুর্বেদে বলা রয়েছে, যার মাধ্যমে আমরা কি ডিটক্সিফাই করি, আমরা শরীরটাকে পিউরিফাই করি, শরীরটাকে শোধন করি, শরীরের মধ্যে যে দোষগুলো এতদিন ধরে জমছে সেগুলোকে আমরা টেনে বার করে নিয়ে আসি, তাহলে কি হয়, শরীরটা আবার আগের মতো আগের অবস্থায় ফিরে যায়।
এবং সুগার রোগটাকেও আমরা কন্ট্রোল করতে পারি। কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, সুগারের ওষুধ দীর্ঘদিন খেতে হবে না আয়ুর্বেদে বা এনবিপিতে। সুগারের জন্য নির্দিষ্ট কিছুদিন মেডিসিন খান, তার সাথে কিছু আমরা নিয়ম কানুন বলে দেবো, সেগুলো পালন করুন। দেখবেন যারা ইনসুলিন নিচ্ছেন তাদের ইনসুলিন তো আমরা প্রথম দিনই বন্ধ করে দিই, যারা ইনসুলিন নেয়, এবং যারা সুগারের ওষুধ খাচ্ছেন তাদের সুগারের ওষুধ আমরা প্রথম দিনই বন্ধ করে দিই অ্যালোপ্যাথি, কি আজ থেকে আপনাকে আর খেতে হবে না। কিন্তু আমরা এটা কখনোই বলি না আমাদের এই ওষুধগুলো সারা জীবন খেয়ে যেতে হবে। আমাদের এই ওষুধগুলো নির্দিষ্ট কিছু সময় খেতে হবে, কারণ 6 মাস 8 মাস যেটা বলছি সেটা খেলেই কিন্তু আপনি দেখবেন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। একদম সুগার বা ডায়াবেটিস নিয়ে কথা বলছি, এবং সুগার বা ডায়াবেটিস প্রত্যেকটি পরিবারের সমস্যা। অন্য কোনো সমস্যা নিয়ে যখন আলোচনা করি হয়তো কারুর সেই সমস্যায় আপনারা ভুগছেন, কিন্তু এই সমস্যাটি এমন কোন পরিবার কি সত্যি রয়েছে যাদের এই সমস্যা নেই? তাই সমস্যা আসতে পারে, সমস্যা আসার প্রবণতা বর্তমানে অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু তার ট্রিটমেন্টটা আপনাকে সঠিক স্থান থেকে কিন্তু করতে হবে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার বারংবার প্রমাণ করেছে যদি একদম প্রথমে আপনি যোগাযোগ করেন তাহলে কিন্তু মাত্র কিছুদিন মেডিসিনের পরে আপনি আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবেন। আর যদি আপনি দীর্ঘদিন অন্য কোনো প্যাথি, অন্য কোনো চিকিৎসকের কাছে নিজেকে বারবার গিনিপিগ প্রমাণ করেন এবং সেখানে মনের মতন কোনো রেজাল্ট না পান, একটা সমস্যা থেকে 10টা সমস্যা তৈরি করে আসেন, তাও এনবিপি বলছে আপনার জন্য ট্রিটমেন্ট আছে। একটু সময় হয়তো বেশি লাগবে, কিন্তু সম্পূর্ণভাবে আপনাকে কিন্তু সুগার লেভেল কন্ট্রোলে নিয়ে আসা যাবে। আর তার জন্য বা সেই সুদিনটা দেখার জন্য আপনাকে শুধুমাত্র এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কিন্তু যোগাযোগ করতে হবে। আমাদের সঙ্গে বন্ধু আছেন, একটু কথা বলবো। হ্যালো, আমার যোগাযোগ হয়ে গেল, এরিয়া ডাক্তারবাবু বলা আছে আপনি 2 তারিখে যাচ্ছেন ডাক্তারবাবু, ঠিক আছে? আচ্ছা, আপনি যোগাযোগ নামটা ঠিক আছে, হ্যাঁ বলুন, নামটা লিখিয়ে রেখেছেন তো? কারণ প্রায় অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। নামটা লিখে দিয়ে দাও, আমার কিন্তু খুব এমার্জেন্সি, এবং আমার দেখলে আপনারা আমার ভরসা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, নিশ্চিন্ত থাকুন, ভয়ের কোনো ব্যাপার নেই। ডাক্তারকে 2 তারিখে দেখিয়ে নেবেন, আপনি দেখবেন ভালো হয়ে যাবেন তাড়াতাড়ি। ওকে দাদা, আপনি হেল্পলাইন নাম্বার নোট করেছেন, ফোন করেছেন, কথা বলে নিয়েছেন, আপনি যথেষ্ট সচেতন। আর আপনার এই সচেতনতাটা বজায় রাখার চেষ্টা করুন। চেম্বার অব্দি যান, ডাক্তারবাবু যেমন ভাবে বলবেন তেমন ভাবে মেডিসিন খান, অবশ্যই তাড়াতাড়ি ভালো হবে। নতুন চেম্বার কিন্তু অবশ্যই খিদিরপুর, এবং খিদিরপুরের জন্য কিন্তু অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে। শনিবার করে খিদিরপুরের চেম্বার কিন্তু স্টার্ট হচ্ছে, এবং আপনারা কিন্তু ল্যান্সটাউন এবং কালীঘাটে চেম্বার পাচ্ছেন, হাতিবাগানে চেম্বার পাচ্ছেন, হাওড়ায় শিবপুর, বাল্টিগুড়ি বাজার দাসনগর, বেলুরে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। চেম্বার পাচ্ছেন মধ্যমগ্রাম হেড অফিসে সোমবার এবং শুক্রবার। চেম্বার কিন্তু আপনারা পাচ্ছেন দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলাতে, এছাড়া কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুরে চেম্বার পাচ্ছেন। মিদনাপুর থেকে প্রচুর মানুষ অনুষ্ঠান দেখেন, মেছেদা, হেরিয়া, খড়গপুরে কিন্তু চেম্বার রয়েছে। মালদা, শিলিগুড়ি, কোচবিহারে নর্থ বেঙ্গলের বন্ধুদের জন্য চেম্বার রয়েছে। এছাড়া কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুরে কিন্তু চেম্বার রয়েছে। অবশ্যই কিন্তু সেখানে আপনারা যোগাযোগ করতে পারছেন। এছাড়া আপনারা কিন্তু যোগাযোগ করুন ত্রিপুরায়, আসামে, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালুরুতে। আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে। বাংলাদেশ থেকে যারা অনুষ্ঠান দেখছেন বা আপনার পরিচিত মানুষ বাংলাদেশে রয়েছেন, তাদের জন্য কিন্তু একটি নাম্বার, স্পেশাল নাম্বার কিন্তু বলছি, 9831020886, এই নাম্বারে ফোন করুন। অবশ্যই কিন্তু আপনারা বাংলাদেশের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। রায়গঞ্জে 2 এপ্রিল কিন্তু চেম্বার রয়েছে। এছাড়া শিলচর, আরামবাগ এবং হলদিয়াতেও কিন্তু চেম্বার রয়েছে। শনিবার এবং রবিবার এখন থেকে কলকাতাতেও চেম্বার রয়েছে। মানে একটার পর একটা ভালো খবর কিন্তু এনবিপি থেকে আমরা পাচ্ছি, এবং এটা আপনাদের জন্য। এবং আপনারা যদি কাজে না লাগান তাহলে কিন্তু এত পরিশ্রমে ডাক্তারবাবুদের কোনো লাভ থাকবে না। আমরা সুগার বা ডায়াবেটিস নিয়ে কথা বলছিলাম। ডাক্তারবাবু, সুগার বা ডায়াবেটিস কি শুধুমাত্র সুগার বা ডায়াবেটিসেই সীমাবদ্ধ থাকে, নাকি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্গানে নিশ্চয়ই এফেক্ট করে? আমি যেটা বলছিলাম ওই আলোচনার মধ্যেই ছিলাম, সুগারটা হলে আমাদের 4টে জিনিসে মেইনলি সমস্যাটা হয়। নার্ভের সমস্যা, কিডনির সমস্যা, হার্টের সমস্যা এবং চোখের সমস্যা। হার্টের সমস্যাটা কি ধরনের হয়? আমাদের কোনো মানুষের হার্ট অ্যাটাক হলে, এমআই হলে সেটা পেইনফুল হয়, আমাদের ব্যথাটা অনুভব করতে পারি আমরা। কিন্তু যাদের ক্ষেত্রে হাই সুগার রয়েছে, দীর্ঘদিন ধরে
মেডিসিন খাচ্ছেন তাদের ক্ষেত্রে বলাই রয়েছে এমআইটা হবে সাইলেন্ট এমআই, এটাই টার্ম ওটার সাইলেন্ট এমআই, মানে পেনটা উনি অনুভবই করতে পারবেন না কি হার্ট অ্যাটাক ওনার হচ্ছে, মানে উনি কিছুই বুঝতে পারবেন না, উনি হয়তো রাত্রে শুয়ে থাকবেন সকালবেলা দেখা যাবে ডেড হয়ে গেছে। মানে পেনটা অনুভব করলে তো একটা মানুষ বলতে পারবে কি আমার বুকে ব্যথা হচ্ছে আমাকে ট্রিটমেন্টের ওখানে নিয়ে যা, কোনো পেনফুল হবেই না, কোনো ব্যথাই থাকে না এই ধরনের দীর্ঘদিন ধরে যারা সুগারে ভুগছেন বা যাদের সুগার লেভেল হাই আছে। আর একটা জিনিস কি আমি কিডনির ব্যাপারটা আপনাদের যেটা বললাম, ক্রনিক কিডনি ডিজিজ যেটা হয় যেটাকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলা হয়, সুগার রোগটা দীর্ঘদিন ধরে শরীরে থাকার ফলে কি হয় আমাদের কিডনিটাকে নষ্ট করে দেয়। আর মডার্ন সায়েন্সে কি আছে আমরা আপ টু 4 বা 5 অবধি আমরা দেখেছি মডার্ন সায়েন্স যখন ক্রিয়েটিনিন লেভেল 5-এর উপরে চলে যাচ্ছে তখনই বলা হয় কি ডায়ালিসিস করতে হবে। যারা ডায়ালিসিস করছেন যারা জানেন কি কত কষ্টদায়ক কত বেদনাদায়ক এই প্রসিডিওরটা, এবং তার সাথে শরীর দুর্বল হতে থাকবে, ক্রমশ শরীর ভাঙতে থাকবে, মাথা ঘুরবে, শরীরের দুর্বলতা, খেতে অরুচি এসে যাবে মুখে, তার সাথে সপ্তাহে 1 বার বা সপ্তাহে 2 বার, কারোর ক্ষেত্রে সপ্তাহে 3 বার ডায়ালিসিস নিতে হচ্ছে, মাসে 10টা মাসে 12টা। তাতে আলটিমেট কিছু রেজাল্ট হচ্ছে না, হচ্ছে না। সেটা দীর্ঘদিন করার পরে হয়তো 6 মাস 1 বছর পরে দেখা যাচ্ছে ডায়ালিসিসটা শরীর নিতে পারছে না, তখন কি বলা হবে কি আপনাকে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। কিডনি না ট্রান্সপ্ল্যান্ট করলে আপনার কোনো উপায় নেই রোগ থেকে বাঁচার ক্ষেত্রে। কিন্তু আয়ুর্বেদ বলে কি হ্যাঁ এর ট্রিটমেন্ট রয়েছে, এই ট্রিটমেন্ট সম্ভব। এই ক্রিয়েটিনিন যে লেভেলটা রয়েছে এটা আমরা মেডিসিনের মাধ্যমে এটা আমরা কমাতে পারি, আমরা পঞ্চকর্মের মাধ্যমে কমাতে পারি, ক্রিয়েটিনিন লেভেল, ইউরিয়া লেভেল এইগুলো আমরা কমাতে পারি। আমাদের দেখা যায় সিকেডি পেশেন্টের ক্ষেত্রে যারা কিডনির পেশেন্ট ভুগছেন, সিকেডি আপনার ডায়াবেটিস থাকলেও হতে পারে, ডায়াবেটিস না থাকলেও হতে পারে, কিন্তু প্রবণতাটা বেশি দেখা যায় যাদের ক্ষেত্রে ডায়াবেটিস এবং প্রেশার দুটোই রয়েছে তাদের ক্ষেত্রে কিডনির সমস্যাটা হওয়ার প্রবণতা বেশি, মানে 70 থেকে 80% প্রবণতা থাকে তাদের এই সিকেডি রোগটা হয়। আর কি দেখা যায় এই সিকেডি রোগে আমাদের হিমোগ্লোবিন লেভেলটা কমতে থাকে, ধীরে ধীরে হিমোগ্লোবিন কমতে থাকে, 10, 9, 8, 7 ব্লাড দিতে লাগে। আয়ুর্বেদের কাছে ট্রিটমেন্ট এলে কি হবে থ্রু মেডিসিন এবং থ্রু পঞ্চকর্ম থেরাপি আপনার হিমোগ্লোবিন লেভেলও আমরা বাড়াবো, আপনাকে যাতে না ডায়ালিসিস নিতে হয় সেদিকটাও ব্যবস্থা করব, যাতে কিডনি বদলাতে না হয়, যাতে আপনি যখন আমরা ওই জন্যই বলি যে কোনো রোগ যখনই প্রথম ধরা পড়বে প্রথমেই আমাদের কাছে এলে সেটা ট্রিটমেন্ট করতে সুবিধা হয়। অনেক পেশেন্ট এরকম আমরা পেয়েছি যারা ডায়ালিসিস নিচ্ছেন তাদেরকে কিন্তু আমরা ডায়ালিসিসটা বন্ধ করে দিয়েছি আমাদের ট্রিটমেন্টের মাধ্যমে। আবার অনেক ক্ষেত্রে আমরা পেয়েছি কি 7-8 ক্রিয়েটিনিন রয়েছে এখনো ডায়ালিসিস স্টার্ট হয়নি, তাদের ক্ষেত্রেও আমরা সুস্থ করেছি। কিন্তু যারা আমাদের কাছে যে সমস্ত পেশেন্টরা 2, 2.5, 3, 4, 5 অবধি আসেন তাদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা করতে আমাদের সুবিধে হয়, কারণ সেই সময়টা আমাদের হাতের মধ্যে থাকে। কিন্তু যখনই 5 ক্রস করে যাবে তখনই কিন্তু জিনিসটা সিরিয়াস হতে থাকে, তখন সেই অবস্থা থেকে ফিরিয়ে আনাটা আমাদের জন্য কষ্ট সাপেক্ষ হয়। এবং আমি বলছি এরকম কিডনির পেশেন্ট রয়েছে যারা কিন্তু ডায়ালিসিস এখন বন্ধ করে দিয়েও ভালো রয়েছেন আমাদের এনবিপিতে চিকিৎসা করে বা আয়ুর্বেদে চিকিৎসা করে। তো সেই জন্য বলবো সুগার রোগকে কখনোই অবহেলা করবেন না। সুগার রোগ আমাদের শরীরের একটা অর্গানকে নষ্ট করে দেয়, কিডনি যেমন নষ্ট করে, হার্ট নষ্ট করে, নার্ভটাও নষ্ট করে দেয়, নার্ভটাকে একদম শুকিয়ে দেয়। তার ফলে কি হয় হাত পায়ে জ্বালা করে, দেখবেন পেশেন্টরা অনেক সুগার পেশেন্ট বলে কি আমার হাতে জ্বালা করছে বা পায়ের তলায় জ্বালা করছে, মনে হচ্ছে পায়ের তলায় কেউ পিঁপড়ে হেঁটে যাচ্ছে, সুরসুর করছে, পাটা তুলতে অসুবিধা হয়, ভারী হয়ে যায়। অনেক সময় কি হয় আরো যাদের ক্ষেত্রে অ্যাডভান্স হয়েছে তাদের হাঁটা চলাতেও অসুবিধা হয়। তো সুগার রোগকে কখনোই অবহেলা করবেন না। সুগার রোগ ট্যাবলেট বা ইনসুলিন নিয়ে খাচ্ছেন ঠিক আছে, না বাড়া আছে ওষুধ খাওয়ার পরও এগুলোকে একদমই অবহেলা করবেন না। আয়ুর্বেদের হাত ধরুন, এনবিপির হাত ধরুন, ট্রিটমেন্ট করুন, ট্রিটমেন্ট করে সুস্থ থাকুন। আপনি সুস্থ থাকলে আপনার বাড়ির 2 লোক আরো সুস্থ থাকবে। আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, যে কোনো একটা ফ্যামিলিতে 3-4 জন 5 জন মেম্বার থাকে, যে কোনো একজন অসুস্থ যদি হয়ে পড়ে বাকিদের উপরে কিন্তু চাপটা আসে, কারণ তারও নির্দিষ্ট ফ্যামিলিতে কিছু না কিছু কাজ রয়েছে। তো এইটা মনে করুন কি আপনাকে সুস্থ থাকতে হবে আপনার বাড়ির জন্য। তো যে কোনো রোগী আপনার ক্ষেত্রে হোক না কেন আপনি ট্রিটমেন্টটা চালু করুন, সঠিকভাবে চিকিৎসা করুন, আয়ুর্বেদের হাত ধরুন, এনবিপির হাত ধরুন, দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। একদম, কারণ সুগারে আক্রান্ত সব থেকে বেশি পেশেন্টের ফোন কিন্তু পাই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, সেটা প্রোগ্রাম হোক বা চেম্বার হোক। তাই সেক্ষেত্রে বলবো সচেতনতা কিন্তু অনেক বেশি বাড়াতে হবে। আপনারা কিন্তু এটাও প্রশ্ন করে থাকেন যে আমার দীর্ঘদিন ধরে সুগার, কিন্তু সুগার নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, আমি তো মেডিসিন খেয়েই যাচ্ছি, কিন্তু ডাক্তারবাবু আরেকটা সমস্যা তৈরি হয়েছে, আমার চোখে একটু প্রবলেম আসছে।
সে ভাবছে সুগার আমার ঠিক আছে কিন্তু আমার চোখের প্রবলেম আছে, তো সেটাও তো হতে পারে। চোখের সমস্যা হতে পারে, যেমন আমি কিডনি বললাম, হার্ট বললাম, নার্ভ বললাম। সুগার থেকে আমাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়, মানে চোখটা নষ্ট হয় আস্তে আস্তে। সেক্ষেত্রে গ্লুকোমা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে, সেখানে আবার অপারেশনের সাজেশন করা হয় কি আপনাকে এবার অপারেট করতে হবে। তো প্রত্যেকটা জিনিস আমাদের অগস্থ বলে এক ধরনের হাউস রয়েছে, অগস্থ ফুল, যেটা আপনি বক ফুল বললে অনেকে চিনতে পারবেন, সাদা রঙের হয়। তো সেই বক ফুল কিন্তু আমাদের চোখের জন্য খুব ভালো কাজ করে। আপনারা বক ফুল, যাদের চোখের সমস্যা রয়েছে, ছানির সমস্যা বা চোখে দেখতে দূরে অসুবিধা হচ্ছে, বা যারা সুগার পেশেন্ট, আমরা তাদেরকে বলি এই ধরনের বকফুলের বড়া হোক বা বকফুলের সবজি হোক, এটা আপনারা খাবেন। কারণ সুগার কিডনিকে যেমন নষ্ট করে সেরকম চোখকেও নষ্ট করে। আর চোখ হচ্ছে আমাদের শরীরে একটা ভাইটাল অর্গান। আপনি দেখবেন, তারপরে আপনি জিনিসটা বুঝতে পারবেন। চোখ যদি নষ্ট হয়ে যায় আপনার সবকিছু ব্ল্যাক আউট হয়ে যাবে, আস্তে আস্তে স্মৃতিশক্তিও